সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আমি যাব না প্লিজ, আপনাকে ছেড়ে কোথাও যাব না। একটু চুমু খেয়েছি বলে আমাকে তাড়িয়ে দেবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মরেই যাব আমি। প্লিজ আমাকে যেতে দিয়েন না, প্রমিস। আপনাকে একটুও বিরক্ত করব না, আপনার আশেপাশেও আসবো না। এবার সাদি ছোঁয়ার মাথায় হাত রাখে, শান্ত গলায় জবাব দেয়, আমি রোজ রাতে কল করব তোমায়, আর প্রতি ফ্রাইডে ঘুরতে নিয়ে যাব। ছোঁয়ার কান্না থেমে যায়, বুক থেকে মুখ তুলে তাকায় সাদির দিকে। তার মানে সাদি জানতো সবটা। অভিমানী বুকটা ভার হয়ে ওঠে ছোঁয়ার। আমি যাব না মানে যাব না, আমাকে জোর করে নিয়ে যেতে চাইলে গাড়ি থেকে লাফিয়ে পড়বো আমি। সাদি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোঁয়ার মুখের পানি। থাকতে পারিনি ছোঁয়া সাদির কাছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে। সাদিও বাধা দেয়নি। কাঁদতে কাঁদতে সাদির কাছে আকুতি মিনতি করেছিল তাকে রেখে দিতে, কিন্তু সাদি রেখে দেয়নি। সাবিনা, সাজ্জাদ, সেলিম, সিমি এবং নাজমা সবার কাছে হেরে গিয়েছে ছোঁয়া। এতগুলো মানুষ উঠে পড়ে লেগেছে তাকে আলাদা করতে, সে থাকবে কি করে? তাই তো থাকতে পারল না। তবে ছোঁয়ার মন খারাপ ভ্যানিশ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলেও রাতেই ছোঁয়ার মনটা ফুরফুরে হয়ে গিয়েছিল। হাজারটা প্রজাপতি উড়েছিল ছোঁয়ার ছোট্ট মনখানায়। সাদিকে বিয়ে করতে পেরেও বোধহয় এতটা খুশি হয়েছিল না সে। প্রথমবার চুমু খাওয়াতেও সে এত খুশি ছিল না। কেন জানি মনে হয়েছে জোর করে চুমু নিয়েছে সাদির থেকে। সাদি কল করেছিল তাকে, আদুরে গলায় প্রথমবার জান বলে ডেকেছে। আকুতি ছিল সেই কণ্ঠে, ছিল পাহাড় সমান মায়া। ছোঁয়া তো ভুলতেই পারছে না সাদির সেই ভয়েস, সেই আকুতিময় কণ্ঠ। লোকটা পাথর নয়, তবে পাথর হয়ে থাকার চেষ্টা করে। ছোঁয়া চোখ বন্ধ করে সেদিনের কথোপকথন মনে করতে থাকে। ছোঁয়া কাঁদছিল, বুকে বালিশ জড়িয়ে কাঁদছিল ছোঁয়া। তখন তার পুতুলের কভারযুক্ত ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সাদু বেবি নামটা দেখে অভিমানের পাল্লা ভারী হয়ে ওঠে। ফোন তোলে না, তুলবেও না বলে প্রতিজ্ঞা করে, কিন্তু প্রেমিক পুরুষের এতবার কল করাতে মন গলে যায় ছোঁয়ার। একবার, দুবার, তিনবার, এভাবে 40 বার কল করার পরে ছোঁয়ার ছোট্ট মনটা গলে যায়। লোকটার ধৈর্য প্রচুর। মানুষ এতটাও ধৈর্যশীল হতে পারে? 41 বারের মাথায় ছোঁয়া কল রিসিভ করে কানে তোলে, তবে কথা বলে না। ভেবেছিল সাদি ধমক দিবে বা কড়া কথা শোনাবে, কিন্তু সাদি সেসবের কিছুই করে না। উল্টো ওপাশ থেকেও নীরবতার আভাস আসে। দুপাশে দুজন নীরব রয়েছে, একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে। এভাবে কতক্ষণ কেটে যায় জানা নেই কারোরই। হঠাৎ করে সাদির গম্ভীর হৃদয় কাঁপানো শব্দ ভেসে আসে। জান। ছোঁয়া কেঁপে ওঠে। ঠিক শুনলো, সাদি তাকে জান বলেছে। চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া। প্রস্তুতি নেয় সাদিকে জিজ্ঞেস করবে, কি বললেন এইমাত্র? কিন্তু ছোঁয়া কিছু বলার আগেই সাদি আবারও সেই সুরেলা মধুর সুরে বলে ওঠে, জান, আমার আশেপাশে থাকা তোমার জন্য রিস্ক। কিছুদিন দূরে থাকার পরে যদি সারা জীবনের জন্য একসাথে থাকার অনুমতি পাই, তাহলে ক্ষতি কি বলো? ছোঁয়া জবাব দিতে পারেনি, বলতে পারে না, আপনাকে ছাড়া আমি একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। ছোঁয়াকে নীরব থাকতে দেখে সাদি আবারও বলে ওঠে, শোনো প্লিজ, এমন করো না। ছোঁয়া এবারও জমে যায়। গম্ভীর গোমরামুখ সাদি জান, সোনা এসব নামে ডাকতে পারে? এটা বিশ্বাস করার মতো? আচ্ছা, লোকটা ঠিক আছে তো? সে কি নেশা টেশা করেছে? ছোঁয়ার এসব উজবুক ভাবনার মাঝেই সাদি বলে, ঘুমিয়ে পড়া জান। বলেই কল কেটে দেয়। ছোঁয়া যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। সাদি কি ওর সাথে কথা বলল এত সুন্দর করে? জান, শোনা, আবার আদর মাখা শব্দগুলো ভাবতেই পারছে না ছোঁয়া। কেমন পাগল পাগল লাগছে। তারপর থেকে লোকটা আর কোনো কল করেনি। এক সপ্তাহ কেটে গেল। এসেছিল শুক্রবারে, আজকেও আবার শুক্রবার, তবুও লোকটা এতটুকুও খোঁজ নিল না। একটু দেখাও হয় না মানুষটার সাথে। ছোঁয়া কলেজ থেকে প্রায় প্রতিদিন সাদির বাড়িতে যায়, কিন্তু তাকে পাওয়া যায় না। সাবিনা বেগমের সাথে সময় কাটিয়ে চলে আসে। সাদি সকাল 8টায় বেরিয়ে যায়, সন্ধ্যায় বাসায় ফেরে। কেমন পাগল পাগল লাগে ছোঁয়ার। লোকটার চেহারা যেন চোখের শান্তি, চোখ দুটোকে শান্তি দিতে পারছেই না। আজকে সকাল থেকে ছোঁয়া ভেবে রেখেছে সাদির বাড়িতে যাবে, কিন্তু বেরোনোর সুযোগই পাচ্ছে না। এই তো সকালে সিমি পরীকে ছোঁয়ার কোলে তুলে দিল আর বলল, পরি ঘুমবে, তুই একটু হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে দে, আমি কাজ করছি। ছোঁয়া পরীকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর যাবে। মমতা বেগম ধরেছে ছোঁয়াকে, কাছে বসিয়ে আদর করে খাওয়াতে থাকে। ছোঁয়া নাকি শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো খায় না। দাদির কথা শুনে ছোঁয়া মুখ ফসকে বলে ফেলে, বিয়ে হয়েছে তবু জামাই ধারা থাকছি, রোগা হব না? জামের চিন্তায় রোগা হয়ে গেছি। মমতা একগাল হাসে, বড় হও দাদু ভাই।
তারপর জামাইয়ের চিন্তা করো। যথেষ্ট বড় আমি। আমার একটা ফ্রেন্ডের বাচ্চা হয়ে গেছে, সেখানে আমি শোক পালন করছি। সিফাত কেসে ওঠে। সেও খাচ্ছিল। মূলত সিফাতকে ছোঁয়া খেয়াল করেনি। ভারী লজ্জায় পড়ে যায় ছোঁয়া। আর একটাও বাক্য মুখ থেকে বের করে না, চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষে নিজের রুমে ঢুকে একটু সাজুগুজু করে নেয়। কতদিন পরে বরটার সাথে দেখা করতে যাবে, একটু সাজুগুজু না করলে চলে। ঠোঁটে লিপস্টিক লাগানো শেষ হতেই ডাক পড়ে সেলিমের। ভারী বিরক্ত ছোঁয়া। এবার বাবা ডেকে নিয়ে হাজারটা উপদেশ দেবে। আর তার উপদেশের মূল মন্তব্য হলো সাদির সাথে তোমাকে মানায় না, তুমি চাইলে আমি ডিভোর্সের ব্যবস্থা করব, তুমি আরও ভালো ডিজার্ভ করো, ব্লা ব্লা ব্লা। ছোঁয়ার মাঝে মধ্যে বিরক্ত হয়, মাঝে মধ্যে হেসে ফেলে। আসলে বাবা মানুষের ইনকাম আর চেহারাকে বেশি প্রাধান্য দেয়। সাদির রোজগার কম, বয়স বেশি, এটাই সমস্যা তার। ছোঁয়া বাবার ডাকে সাড়া দেয় না। সে তার মতো ধীরে সুস্থে রেডি হতে থাকে। ফোনের ব্যাগ কভারে কিছু টাকা ভরে গলায় ওড়না জড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। বেশি দূরে না হতে ছোঁয়া পায়ে হেঁটেই রওনা হয়। দুটো রাস্তা দিয়ে যাওয়া যায় সাদির ফ্ল্যাটে। একটা হচ্ছে মেইন রোড, যেখানে সারাক্ষণ যানবাহন চলতে থাকে, মানুষের সরগম। আরেকটা হচ্ছে কাঁচা রাস্তা, যেখানে মানুষের চলাচল খুবই কম, তবে রাস্তাটা সুন্দর। মাটির রাস্তা, দুই পাশে গাছপালা দিয়ে ভর্তি। এই রাস্তার সাথে ছোঁয়া 2 দিন আগে পরিচিত হয়েছে, যেদিন ক্লাস ফাঁকি দিয়ে সাদির বাসায় গিয়েছিল সাদিকে দেখতে। কিন্তু গিয়ে দেখে জনাব বাসায় নেই। সাবিনা বেগম রান্না করছে। এক প্রকার রাগ করেই বাসা থেকে বেরিয়েছিল সে। ভেবেছিল হারিয়ে যাবে, যাতে সাদি তাকে খোঁজে। সেই জন্য এই রাস্তা ধরে হাঁটছিল। কিন্তু যেই লাউ সেই কদু, এই রাস্তা তাকে একদম বাড়ির সামনে এনে থামিয়েছিল। ছোঁয়ার আর হারিয়ে যাওয়া হলো না। কলিং বেল এক নাগারে বাজিয়েই চলেছে ছোঁয়া। তার মন খুঁতখুত করছে। যদি আজকেও সাদির দেখা না পায়, তখনই ফট করে দরজা খুলে যায়। সামনে তাকাতেই ছোঁয়ার মুখে হাসি ফুটে ওঠে, কারণ তার সামনে স্বয়ং তার চোখের শান্তি দাঁড়িয়ে আছে। ছোঁয়া একগাল হেসে বলে, আজকে আমি এখানে থাকবই থাকবো। প্রধানমন্ত্রী আসলেও আমাকে নড়াতে পারবে না, আমি কাট বলে দিলাম। বলেই সাদির হাতের ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়ে। বড়মা বলে ডাকতে থাকে সাবিনা বেগমকে। সাদি দীর্ঘশ্বাস ফেলে দরজা বন্ধ করে ছোট্ট করে জবাব দেয়, মা মাত্র চলে গেল। এটা শুনে ছোঁয়া লাফিয়ে ওঠে। উফ, আজকে প্রকৃতিও চাইছে আমি এখানেই থেকে যাই। আমি চাইছি না। সাদি গম্ভীর গলায় বলে। ছোঁয়া ভেঙচি কাটে। তা চাইবেন না কেন? নিরামিষ কিনা আপনি? অসভ্য ব্যাটা। একদিন কল করে জান শোনা বলে তারপর থেকে লাপাত্তা। বলি, কেউ কি আপনার গলায় চাকু ঠেকি আমাকে জান বলিয়েছিল? সাদি বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিজের রুমে চলে যায়। ছোঁয়া ভেঙচি কেটে সোফায় বসে পড়ে। সাদি রান্না করেছে। সাবিনা বেগম চেয়েছিল রান্না করে রেখে যেতে, কিন্তু সাদি বারণ করেছে। মায়ের হাতের তেল মশলাযুক্ত খাবার খেতে তার অসুবিধা হয়। সাদি সাধারণত অল্প তেলের কম মশলার খাবার খেতে পছন্দ করে। তবে সাবিনা বেগম অনেকগুলো রুটি বেলে রেখে গেছে, সাথে অনেক সবজি মাছ এসব কেটে দিয়ে গেছে। এমনকি সাদির জামা কাপড়ও ধুয়ে দিয়ে গেছে। সাদি ভাতের মধ্যে করলা সিদ্ধ দিয়েছিল, সেটা তুলে ফেলে। ছোঁয়া সাদির পেছনে এসে দাঁড়ায়। আমি কিন্তু সত্যি আজকে যাব না। যাব না মানে যাব না, কেউ জোর করলেও যাব না, শুনছেন আপনি? সাদি জবাব দেয় না। সে করলা রেখে ভাতের দিকে মনোযোগ দিয়েছে। সাদি যে কাজটাই করবে একদম মনোযোগ দিয়ে করবে, যেন কোনো ভুল না হয়। সাদির থেকে জবাব না পেয়ে ছোঁয়া খুশি হয়ে যায়। তার মানে গোপনে রোমান্টিক সাদি চাইছে ছোঁয়া থাকুক। গোপনে রোমান্টিক কেন? এই যে কাছে থাকলে করলার মতো বিহেভিয়ার, আর দূরে গেলে জান শোনা। এটা কি গোপনে রোমান্টিক নয়? ছোঁয়ার এসব ভাবনার মাঝে সাদি বলে ওঠে, তোমাকে যেতে হবে ইডিয়েট। সব ভেঙচি কাটে। তাকের ওপর থেকে চিনির বোয়াম নিয়ে আসে। ছুরি দিয়ে করলার মুখ কেটে তা থেকে বিচি বের করে তার মধ্যে চিনি পুড়তে বলে, ইডিয়েট বানান করুন তো। বানান পারেন? আচ্ছা থাক, বানান করতে হবে না, শুধু একটু বলুন ইডিয়েট বানানে ই আছে কি না। সাদি ফোঁস করে শ্বাস টানে, ভাতের মার ফেলে, তাকায় এক পলক ছোঁয়ার দিকে। মেয়েটা জাস্ট ইম্পসিবল। সাদির থেকে জবাব না পেয়ে ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে, নকল করে পাশ করেছে, চুরি করে ইডিয়েট বানান শিখেছে, সে আবার আসে আমার সাথে তর্ক করতে। চুপচাপ থাকবেন সব সময়।
সাদি জবাব দেয় না, নিজের কাজে মন দেয়। ছোঁয়াও আর সাদিকে ঘাটায় না, করলার মধ্যে চিনি ভরতে থাকে। ছোঁয়া উদ্দেশ্য এই চিনি ভর্তি করলা সাদিকে খাওয়াবে, যাতে তার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বের হয়। আর সাদি ভেবে নিয়েছে এই করলা ছোঁয়া খাবে, তাই এত যত্ন করে চিনি ভরেছে। সাদির রান্না শেষ, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। এবার সাদি ফ্রেশ হতে রুমে চলে যায়। ছোঁয়াও পেছন পেছন যায়। সাদি সবেই ফ্রেশ হয়ে বেরিয়েছে। ছোঁয়া গিয়ে দাঁড়ায় সাদির সামনে। সাদি পাত্তা না দিয়ে বেলকনিতে চলে যায় টাওয়াল রাখতে। ছোঁয়াও পেছন পেছন যায়। টাওয়াল মেলে দিয়ে সাদি রুমে আসে, তখনও ছোঁয়া পেছন পেছন রুমে আসে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় সাদি, ছোঁয়াও পেছনে গিয়ে দাঁড়ায়। সাদি আয়নার মধ্যেই ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, কি চাই? ছোঁয়া জবাব দেয় না, দাঁত কেলিয়ে তাকিয়ে থাকে। ছোঁয়ার হাসি দেখে সাদি বলে, ভাইয়া কল করেছিল, আসছে তোমায় নিতে। ছোঁয়ার মুখটা কালো হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। সাদি ছোঁয়ার দিকে ঘুরে কিছু বলার জন্য মুখ খুলতেই ছোঁয়া করলাটা ঢুকিয়ে দেয় সাদির মুখে এবং এক লাফে সাদির ল্যাপটপ ধরে। ফেলে দিলে এটাও ফেলে দিব। সাদি খানিকটা তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে, তারপর আস্তে আস্তে চিবাতে থাকে। ছোঁয়া বিশ্বজয়ের হাসি দেয়। আপনাকে রোমান্টিক বানানোর প্রথম ধাপ পার করলাম। সাদি ভ্রুকুচকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ছোঁয়া খুশিতে নাচতে থাকে। উফ, এখন থেকে সাদির মুখ টিপে মিষ্টি কথা বের করবে, কিন্তু ছোঁয়ার নাচ বেশিক্ষণ টেকে না। সাদি এসে ছোঁয়ার হাত ধরে সাথে সাথে থেমে যায়। ছোঁয়া তাকায় সাদির দিকে। সাদি কাঁচা একটা করলা ছোঁয়ার সামনে ধরে। এটা খেয়ে ফেলো, তাহলে তোমাকে দিয়ে আসবো, আর কখনো আনবো না। ছোঁয়ার হাসি মুখটা এমন কাঁদো কাঁদো হয়ে যায়। সাদির থেকে করলাটা নিয়ে চোখ মুখ খিসে এক কামড় দেয়। অসহায় চোখে সাদির দিকে তাকিয়ে চিবাতে থাকে। সাদি ঠোঁট দুটো হালকা মেলে ছোঁয়ার মাথা টোকা দিয়ে বলে, গুড জব। ছোঁয়া মনে মনে সাদিকে বকতে থাকে আর তেতো করলা চিবাতে থাকে। সাদি আবার গিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। বয়সের তুলনায় বেশি মিষ্টি তুমি, করলা খাবে সকাল বিকাল নিয়ম করে। ছোঁয়া করলা গিলে সাদির দিকে তেড়ে এসে বলে, বয়সের তুলনায় বেশি নিরামিষ আপনি। বুড়ো হয়ে গেছেন, বেশি বেশি মধু খাবেন। যত সব জীবনটা তামা তামা বানিয়ে দিলেন। বলতে বলতে ওয়াশরুমে ঢুকে যায় ছোঁয়া। মুখ সহ ভেতর পর্যন্ত তিতা হয়ে গেছে। এটা জামাই না রাক্ষস? ছোঁয়া যেতেই সাদি আলতো হাসে, বিড়বিড় করে বলে, স্টুপিড একটা। সিফাত চলে আসে। মূলত সেলিম পাঠিয়েছে সিফাতকে। সাদি আর সিফাত সোফায় বসে আছে। সিফাত এটা সেটা বলে যাচ্ছে, সাদি শুধু শুনছে। বরাবরই এমন স্বভাবের সাদি, সবাই বলবে সে শুনবে, তার যেন বলার কিছুই নেই। ছোঁয়া এতক্ষণ ওয়াশরুমে কাটিয়ে এসেছে। সে বমি করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। বমিও শত্রুতা করলো আজকে। রুম থেকে বেরিয়ে সিফাতকে দেখে ছোঁয়ার চোখ মুখ অন্ধকার হয়ে যায়। এবার তাকে যেতে হবে। মূলত সাদির সাথে থাকবে, কাছাকাছি থাকবে, এই জন্যই ছোঁয়া সাদির কাছে থাকতে চায় না। সাদিকে একা বাড়িতে রাখতে তার ভয় করে, সেই জন্য সে সাদিকে ছাড়তে চায় না। এত বড় বাড়ি, সাদি একা থাকবে, যদি কোনো বিপদ হয় এটাই তার চিন্তা। সিফাত হাত ঘড়ি দেখে বলে, এবার যেতে হবে, পরই অপেক্ষা করছে। ছোঁয়া কোথায়? আজকেও এখানে থাকো, কাল যাবে। সিফাত মুচকি হাসে। আচ্ছা আসছি আমি, সাবধানে থাকিস। বলেই সিফাত চলে যায়। সিফাত যেতেই ছোঁয়া এক দৌড়ে সাদির কাছে আসে, দুই পায়ের গোড়ালি উঁচু করে সাদির গাল টেনে দেয়। আমার টুনুমুনি জামাই। সাদি বিরক্ত হয়ে পিছিয়ে যায়, কপাল কুঁচকে বলে, টুনুমুনু আবার কি? ছোঁয়া নিজের বেনুনি ঘোরাতে ঘোরাতে বলে, ভালোবাসার ডাক। সাদি বিরক্তির নিঃশ্বাস ফেলে। কত কি যে শুনতে হবে। বুড়ো বয়সে এত মিষ্টি বউ পেয়েছেন, এসব শুনতে হবে না। সাদি রুমে যেতে যেতে বলে, এত করে পদ্ধতি জানা আছে আমার। সাদির বাসায় হাজির হয়েছে তার বন্ধুরা। রিমি যখনই জানতে পেরেছে ছোঁয়া এখানে এসেছে, তখনই সে ইরাকে কল করেছে। আজকে সাদির বাসায় পার্টি করবে। আশিক, স্বামীর, শিপন ওরা এসেছে মূলত সাদির সাথে আড্ডা দিতে। ওরা জানতো না ছোঁয়া এখানে আছে এবং মীরাও এখানে আসছে। কলিং বেল বাজিয়ে রিমি আর ইরা অপেক্ষা করছে। তখনই আশিক, সামির এবং শিপন এসে দাঁড়ায়। রিমি ভ্রুকুচকে জিজ্ঞেস করে। সামির রিমির মাথায় গাঁটটা মেরে বলে, জামাই রাইখা তুই এখানে কেন? রিমিও কম যায় না, সামিরের চুল টেনে দিয়ে বলে, তুই জানিস না আমার জামাই বিদেশ? ও হ্যাঁ, তুই তো আবার বিদেশি সাহেবা। চুপচাপ থাক সামিরের বাচ্চা। তখনই খট করে দরজা খুলে দেয় সাদি। ওদের দেখে ভ্রু কুচকে ফেলে। সোজা সাপটা প্রশ্ন করে, তোর এখানে কেন?
ইরা সাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, তোর রোম্যান্সের 12টা বাজাতে আসলাম। রিমি ভেঙচি কেটে বলে, সাদি আর রোমান্স আকাশ কুসুম ভাবনা, অকালে ছোঁয়ার কপাল পুড়ল। এবার শিপন বিরোধিতা করে বলে, সাদি এদের কথা শুনতে শুনতে দরজা বন্ধ করে ফেলে। সাদির এভাবে অভ্যাস আছে, এরা সব সময় এমন। সামির সোফায় আরাম করে বসে বলে, ঝালাই পালাই করার মেডিসিন আছে আমার কাছে। বন্ধু যেহেতু আমার, তার ভবিষ্যতের প্রজন্মের আনার ব্যবস্থাও করার দায়িত্ব আমার। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সকলে উৎসুক দৃষ্টিতে তাকায় সামিরের দিকে। কি সিদ্ধান্ত নিল এটাই জানতে চায় সকলে। সকলের মনোযোগ আকর্ষণ করতে পেরে সাদি একটু ভাব নেয়। শার্টের কলার টেনে বলে, বিষে বিষে বিষ ক্ষয় হয়, কথাটা তোর মানিস? সকলেই মাথা নাড়ায়, মানে সবাই মানে। সাদি ফোঁস করে শ্বাস টেনে টিভি চালু করে। এদের ড্রামা দেখার এতটুকু ইচ্ছে তার নেই, এক একটা ড্রামাবাজ। মাই ফল্ট মুভিটা সাদিককে দেখাতে যাচ্ছি। সামিরের এবারের কথা শুনে সকলে হতাশ। মুভি দেখবে এটা সিদ্ধান্ত নিয়েছে সে, আর ওরা কিনা কি ভাবলো। রিমি ঠাস করে একটা কিল বসিয়ে দেয় সামিরের পিঠে। হারামি, শুধু শুধু সময় নষ্ট করলি। সামির পিঠে হাত বুলাতে বুলাতে বলে, আরে বাল মারলি কেন? কথা তো শেষ করতে দিবি। মুভিটা সেই লেভেলের রোমান্টিক, আমাদের সাদো বাবাজি একবার দেখতে তার অনুভূতি কানতে কানতে বাইরা যাইব, আর আমরা খুব তাড়াতাড়ি চাচ্চুডাক শুনতে পারবো। আহা, রোমান্টিক মুভি। তখনই ছোঁয়া বেরিয়ে আসে রুম থেকে। সে এতক্ষণ তার বাবার সাথে কথা বলছিল বললে ভুল হবে, বকা খাচ্ছিল। মনটা একটু খারাপ হয়ে গেছে ছোঁয়ার। আরে বাবা বিয়েই তো করেছে, কাউকে তার খুন করেনি, তাহলে কেন এত বকবে? বরের কাছে আসবে না? সামিরের শেষের কথাটা শুনে ফেলে ছোঁয়া। এক লাফে সামিরের সামনে গিয়ে দাঁড়ায়, খুশিতে গদগদ হয়ে বলে, ওয়াও ভাইয়া, রোম্যান্টিক মুভি আমার যে কি ভালো লাগে কি বলবো তোমায়। সাদি ফোঁস করে শ্বাস টানে। এই পাগলের অপেক্ষায় ছিল সে। এবার পারফেক্ট লাগছে ওদের। দুনিয়ার যত পাগল ছিল সব এক জায়গায় জড়ো হয়েছে। আশিক শুকনো ঢোক গিলে বলে, তুমি রোমান্টিক মুভি দেখো? ছোঁয়া হতাশার নিঃশ্বাস ফেলে। আর রোম্যান্টিক মুভি, কপাল কি এত ভালো আমার। কলেজে একটা বান্ধবী আছে, সে দেখিয়েছিল সনম তেরি কসম মুভিটা। বাড়িতে দেখার তো উপায় নেই, সাধুর পেছনে ঘুরতে ঘুরতেই দিন যায়। রোম্যান্টিক মুভি দেখবো কখন? ইরা হেসে ছোঁয়াকে নিজের পাশে বসায়। আহারে ছোঁয়া, মন খারাপ করিও না, আমি তোমাকে কিছু রোমান্টিক মুভি ডাউনলোড করে দিয়ে যাব। সাদুর পেছনে না ঘুরে মুভি দেখবা ফুল ভলিউম দিয়ে। আর সাদির পেছনে ঘুরতে হবে না, সাদি তোমার পেছনে ঘুরবে। ছোঁয়া একটু ভাবে, তখনই সাদির কর্কশ গলায় ধমক কানে আসে। তুমি এখানে কেন? রুমে যাও দ্রুত। ছোঁয়া ভেঙচি কেটে বলে, বউ হলো ভালোবাসার জিনিস, নরম গলায় কথা বলতে হয় বউয়ের সাথে, বউকে ধমক দিতে নেই। সাদি রিমোট ছুঁড়ে মারে ছোঁয়ার দিকে। ছোঁয়া সেটা ধরে ফেলে। সকলের বউ আর আমার বউ কি এক? সবাই মেয়ে বিয়ে করেছে, আর আমার কপালে জুড়েছে আস্ত একটা বাদর। ছোঁয়া রিমোটটি টি টেবিলে রেখে একগাল হেসে বলে, আপনার কথাই আমি একটু মন খারাপ করিনি। কথায় আছে না, রতনে রতন চেনে আর বাদরে চিনে বাদর। সকলে হেসে ফেলে। ইরা হাসতে হাসতে বলে, ছোঁয়া উড়িয়ে দিয়েছো। সাদি বিড়বিড় করে বলে, ইডিয়েট। ছোঁয়া শুনতে পায়। সাদিকে ভেঙচি কাটে। তারপর ইরাকে বলে, আপু চলো, আমাকে মুভি ডাউনলোড করে দেবে। ইস আপু, তুমি কি যে ভালো। ইরাও হেসে ছোঁয়ার হাত ধরে যেতে নেয়। তারপর পেছন ঘুরে সামিরকে বলে, তোরা ফ্ল্যাট দেখতে থাক, আর আমরা ফ্লোটের জন্য রুমটা গুছিয়ে ফেলে। সাদি হেসে মাথা নাড়ায়। রিমি, ছোঁয়া আর ইরা চলে যায়। এবার সাদি উঠে এসে ওদের সামনে দাঁড়ায়। তোরা কেন এসেছিস? আশিক মন খারাপের নাটক করে বলে, এভাবে বলতে পারলি তুই আমাদের? আমরা ছুটে চলে এসেছি তোকে দেখতে, তোর উপকার করতে, আর তুই ছি সাদি ছি, তোর কথা শুনে আমার কান্না পাচ্ছে। আশিকের সাথে তাল মেলায় সামির আর শিপন। সাদি দীর্ঘশ্বাস ফেলে বলে, তোরা জাস্ট ইম্পসিবল। আশিক হাত ধরে টেনে সাদিকে পাশে বসিয়ে দেয়। সামির ফোনে মুভি প্লে করে টিভিতে কানেক্ট করে দেয়। শিপন নিজের ব্যাগ থেকে পপকর্ন আর বিয়ার বের করে সামনের টি টেবিলে রাখে। দারুণ একটা মুহূর্ত। আশিক বলে, ওদের কি একটা বোতল দিয়ে আসবো? সাদি চোখ গরম করে তাকায় আশিকের দিকে। আশিক চুপসে যায়।
ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। হুট করে কারো থেকে ভালোবাসা পেয়ে গেলে আবার হুট করেই সেই ভালোবাসা হারিয়ে যায়। ধীরে ধীরে মনের মিল হয়। ভালোবাসার সৃষ্টি হলে সেই ভালোবাসা সহজে হারাবে না, বরং সময়ের সাথে সাথে ভালোবাসার ধরনটাও বেড়ে যাবে। ছোঁয়া কখনোই জানতো না সাদির জীবনে কোনো নারী ছিল। সাদিও কোনো নারীর প্রতি দুর্বল ছিল। নারীকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল, সুখে ঘর বাঁধতে চেয়েছিল। আজকে মুভি দেখার মাঝে হুট করে মুখ ফসকে বলে ফেলেছে ইরা। ছোঁয়া বেশ আগ্রহ নিয়ে ইরাকে খুঁচিয়ে খুঁচিয়ে পুরোটা শুনেছে, তাদের প্রণয়, বিচ্ছেদ এবং নারীটির বিয়ে হয়ে যাওয়ার বিষয়টাও। নতুন কলেজে পা দিয়েছিল সবে সাদি। মিশতো না কারোর সাথে, কথা বলতো না, চুপচাপ ক্লাসের এক কোণে বসে থাকতো। ব্রেক টাইমেও একা একা থাকতো। মিহি খেয়াল করতো সাদিকে, বলা বাহুল্য সে সাদির উপর ক্রাশ খায়। ভাব জমাতে ছুটে যায় সাদির কাছে। সাদি ইগনোর করত, কিন্তু মিহি দমে যেত না, সারাক্ষণ সাদির পেছনে লেগে থাকতো। ইরা আর সামির সাদিকে আগে থেকেই চিনত। তারা ছোট থেকে একই স্কুলে পড়তো, কিন্তু সেভাবে সাদির সাথে বন্ধুত্ব হয়ে উঠতো না। ওই একটু হাই হ্যালো এইটুকুতেই সীমাবদ্ধ ছিল তাদের পরিচয়। কিন্তু মিহির সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল ইরা, সামির, শিপন, আশিক আর রিমির। মিহিকে ইগনোর করতে করতে সাদি ক্লান্ত হয়ে মিশতে থাকে। সত্যি বলতে মিহিকেও সাদির ভালো লাগতো। তারপর তাদের কথা বাড়তে থাকে, বন্ধুত্ব থেকে প্রণয় হয়। এইচএসসি পরীক্ষার ঠিক আগের দিন মিহি জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। সাদি সেদিন 1 ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল, হয়তো চোখের পানি লুকানোর জন্য। তারপর থেকে সাদি আরও গম্ভীর এবং নিশ্চুপ হয়ে যায়। সব মনোযোগ দিয়ে সবটুকু শোনে, মিহিকে মনে মনে ধন্যবাদ জানায়। যাক, ওই মেয়েটা একটা বড়সড় উপকার করে গেছে ছোঁয়ার। ওই ডাইনি সাদির জীবনে থাকলে সাদি কখনোই ছোঁয়াকে বিয়ে করতো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মনে মনে কয়েকবার শুকরিয়া আদায় করে ছোঁয়া। আশিক, শিপন আর সামির 3 জনই বিয়ার খেয়ে পড়ে আসে। এতক্ষণ উল্টাপাল্টা বলে চলেছে সবাই, কিন্তু এখন নিশ্চুপ হয়ে সোফায় গড়াগড়ি খাচ্ছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। টিভির স্ক্রিনে চলছে ফ্লট মুভির বিশেষ মুহূর্তটা। সাদির সেদিকে ইন্টারেস্ট না থাকলেও একটু মনোযোগ দিয়ে দেখতে থাকে। শতালো ভাই বোনের প্রেম কাহিনী দেখে ফোঁস করে শ্বাস টানে সাদি। টিভি বন্ধ করে ফোনটা বন্ধ করে ফেলে। বিয়ার বোতলগুলো ব্যাগে ঢুকিয়ে একপাশে রেখে দেয়। তারপর এক একটাকে ধরে রুমে নিয়ে যায়। 3 জনকে একটা খাটে শুয়ে লাইট বন্ধ করে চাদর টেনে দেয় ওদের গায়ে। তারপর দরজা বন্ধ করে বেরিয়ে যায়। রিমি, ইরা আর ছোঁয়ার গল্প এখনও শেষ হয়নি। সাদি নক করে ঢোকে ওদের রুমে। আমি খাবার রেডি করছি বলেই সাদি চলে যায়। ছোঁয়াও সাদির পেছনে দৌড় দেয়। সাদি কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ডিম বের করে নেয়। 2টো ডিম আছে। ডিম বের করে পেঁয়াজ মরিচ বের করে নেয়। ছোঁয়া এসে সাদির সামনে বসে পড়ে চুলার পাশে। সাদি এক পলক তাকায় ছোঁয়ার দিকে, তারপর নিজের কাজে মন দেয়। ফল্ট মুভিটা সুন্দর, তাই না? সাদি গম্ভীর গলায় বলে। ডিসকাস্টিং। ছোঁয়া মুখ বাঁকায়। করলা কিনা আপনি? আপনার কাছে তো এমন লাগবেই। আহা, কি ভালো হিরোটা, কি সুন্দর ঠোঁটের পাশের তিলটা। উফ, ইচ্ছে করছিল টুপ করে ছুঁয়ে দেই। সাদি পাত্তা দেয় না। ছোঁয়া আসলে জেলাস করানোর জন্য বলেছিল। ভেবেছিল এই বুঝি জেলাস হয়ে ছোঁয়াকে একটা ধমক দিয়েবে। মনে মনে হতাশ হয় ছোঁয়া। এই করল্লা কি হবে না জেলাস? কপাল কি আর এতই ভালো? প্রসঙ্গ বদলে ছোঁয়া বলে ওঠে, আমি না ফিউচার প্ল্যানিং করে ফেলেছি। এবার সাদি মনোযোগ দেয় ছোঁয়ার দিকে। পেঁয়াজ কাটা হাতটা থামিয়ে দেয়, যেন ছোঁয়ার ইন্টারেস্টিং কিছু বলবে। ইডিয়েটটার যেন এবার একটু বুদ্ধিশুদ্ধি হলো। ভ্রু কুচকে সাদি বলে, হোয়াট? ভেবেছি 12টা বেবি নিব। যমজ কলাও খেয়ে নিয়েছি, বাকিটা আপনি সামনে নেবেন। লাজুক ভঙ্গিতে বলে ছোঁয়া। সাদি চোখ বন্ধ করে শ্বাস টানে। গরু দিয়ে হাল চাষের আশা করেছিল সে। একবার চিন্তা করুন তো, 12টা বাচ্চা এদিক সেদিক ছোটাছুটি করছে, আমাকে মাম্মাম বলে ডাকছে, আপনাকে পাপা বলে ডাকছে, আপনার মাথায় চড়ে নাচছে। তারপর ইন ফিউচার আমাদের 12 পুত্র বিশ্বকাপ খেলছে, আমি আর আপনি গ্যালারিতে বসে খেলা দেখছি। উফ, ইম্যাজিন করুন মুহূর্তটা। সাদি মাথা নাড়িয়ে চুলা জ্বালায়। ছোঁয়া এবারও হতাশ। লোকটার কি অনুভূতি নেই? এত ইন্টারেস্টিং একটা ফিউচার প্ল্যানিং কোথায় বাহবা দিবে, টানা মুখ ঘুরিয়ে নিচ্ছে। বিড়বিড় করে সাদিকে বকা দিতে থাকে ছোঁয়া। সাদি এবার বলে, লিসেন, ফালতু চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। ধর, পড়ালেখা কে করবে?
দেখুন, আপনি কষ্ট করে নকল টকল করে সার্টিফিকেট জোগাড় করেছেন, ভালো জব পেয়েছেন, হয়ে গেল। আমি কেন কষ্ট করব? আমি তো আরাম করব। এখন কলেজে যাচ্ছি আপনাকে দেখার আশায়, আপনার বাসায় আসার জন্য। যখন পার্মানেন্টলি আপনার কাছে চলে আসব, তখন পড়ালেখাকে টাটা বাই বাই বলে দেব। সবাই শিক্ষিত হলে অশিক্ষিত কি থাকবে? সাদি দাঁতে দাঁত চেপে তাকায় ছোঁয়ার দিকে। ইডিয়েট। ছোঁয়া মুখ বাঁকিয়ে সাদির সামনে এসে দাঁড়ায়। লোকটা রেগে গেছে, ভালোই জানে ছোঁয়া। আপনি পড়াবেন? আপনি পড়ালে পড়তে পারি। সাদি ডিম নামিয়ে চুলা বন্ধ করে বলে, প্রতিদিন সকালে 7টায় বাসায় চলে আসবে। বলেই সে চলে যায়। ছোঁয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। শেষমেশ এই ছিল কপালে। 7টায় এখানে আসতে গেলে ঘুম থেকে উঠতে হবে 6:30টায়। জীবনে কি এতটুকু আনন্দ নেই? মানুষ কিরে বিয়ে করে সুখে থাকার, আর ছোঁয়া বিয়ে করলো অসুখে থাকার জন্য। ফজরের নামাজ শেষে সাদি বেলকনিতে দাঁড়িয়ে আছে। এই সকালবেলার ঝিরিঝিরি বাতাস, ফুরফুরে হাওয়া এবং নিস্তব্ধ পরিবেশ সবটাই সাদির ভীষণ ভালো লাগে। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে একটু হাঁটতে বের হয়। 1 ঘন্টা হেঁটে তবেই বাসায় ফেরে। কিন্তু আজকে বাড়িতে সকলে আছে বলে সাদি হাঁটতে বের হয় না। বেলকনিতে দাঁড়িয়েই হাঁটতে বের হওয়ার খায়েশটা মেটায়। ঘড়ির কাঁটায় ঠিক 6:30 বাজতেই সাদি শোয়ার ফোনে কল দেয়। ইডিয়েটটাকে বাসায় ফিরতে হবে। আজকে সেলিম ঢাকার বাইরে যাবে, ফিরবে কিছুদিন পরে। বেরোনোর সময় সে ছোঁয়াকে দেখতে চাইবে, এটা তার স্বভাব। ছোঁয়া পৃথিবীতে আসার পর থেকেই সাদি দেখে আসছে সেলিম দূরে কোথাও যাওয়ার আগে ছোঁয়ার মুখখানা দেখে বের হয়। কয়েকবার কল দেওয়ার পরেও কল রিসিভ হয় না এবং কোনো রেসপন্স নেই। সাদি দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েকে ঘুম থেকে তোলা এক প্রকার যুদ্ধ করা। সাদি নোটিস করেছে, 5 বছর হলো সাদি ছোঁয়াকে নোটিস করে, ছোঁয়ার খোঁজ খবর রাখে। এটাকে সাদি ভালোবাসা বা ভালো লাগা বলতে পারে না, তবে মনের খায়েশ মনে করে। মেয়েটাকে নিয়ে ভাবতে ভালো লাগে, এইটুকুই। মেয়েটার পাগলামিগুলো ভালো লাগে। আসলে এখন এমন মেয়ে দেখা যায় না। মেয়েরা সারাক্ষণ অ্যাটিটিউড দেখাতে ব্যস্ত। পুরনো ফেলে নতুন খুঁজে নেওয়াই তাদের মূল দায়িত্ব। ও আমাকে ইগনোর করেছে, আমি নতুন কাউকে খুঁজে নেব। ওকে ভুলে যাব। ভুলে যাওয়া কঠিন কিছু নয়, এমনটাই চিন্তাভাবনা সকলের। কিন্তু ছোঁয়া এক সাদিতে আসক্ত। আত্মসম্মানের নেই ছোঁয়ার, সত্যিই নেই। ভালোবাসার ক্ষেত্রে আত্মসম্মান টিকে থাকেও না। নিজের আত্মসম্মান নিয়ে নিজেকে গুটিয়ে নিলে কখনোই ভালোবাসা জিতিয়ে নেওয়া যায় না। ভালোবাসার সার্থকতা সেখানে যেখানে জয় থাকবে। নিজের নিঃস্বার্থ ভালোবাসা উজাড় করে দিয়ে অপরজনের ভালোবাসা আদায় করে দিতে পারবে। এসব ভাবনার মাঝে ছোঁয়া কল রিসিভ করে। ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে? সাদির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ঠোঁট দুটো প্রসারিত করে হাসতে গিয়ে নিজেকে থামিয়ে ফেলে। হাসিতে তাকে মানাবে না, তাই মুখটা কালো করে গম্ভীর গলায় বলে, জান বাসায় যাবে না? ছোঁয়া লাফ দিয়ে উঠে বসে। ঘুম তার উড়ে গেছে। সাদি আবার তাকে জান বলে ডেকেছে। সত্যিই ডেকেছে নাকি ভুল শুনলো? শোনা, উঠে পড়ো, বাসায় ফিরতে হবে তোমার। এবার ছোঁয়া শিওর হয়, কোনো স্বপ্ন টপ্ন নয়, সত্যিই সাদি কথা বলছে, তাকে উঠতে বলছে। আহা, দ্বিতীয়বার নিরামিষ জামাই জান আর সোনা বলল। ছোঁয়ার ইচ্ছে করছে টুপ করে লোকটা ঠোঁটে একখানা চুমু খেতে, কিন্তু তা কি আর সম্ভব? ছোঁয়া হতাশার নিঃশ্বাস ফেলে বলে, গিরগিটির থেকেও দ্রুত রং বাদলান আপনি। দূরে থাকলে জান সোনা, কাছে গেলে ইডিয়েট স্টুপিড। মতলবটা কি আপনার বলুন তো? সাদি আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আপাতত উদ্দেশ্য তোমার ঘুম ভাঙানো, ভেঙে গেছে, এখন বাসায় যাও। বলেই সাদি কল কেটে দেয়। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। তার এক পাশে রিমি এবং অপর পাশে ইরা শুয়ে আছে। ছোঁয়া ওদের মাঝখান থেকে উঠে পড়ে, বেলকনিতে চলে যায়। ছোঁয়া জানে সাদি সেখানেই আছে। পাশাপাশি রুম হওয়াতে 2 রুমের বেলকনি একটাই। ছোঁয়া রেলিং ধরে দাঁড়িয়ে সাদির দিকে তাকায়। এত তাড়াই করেন কেন? মায়া হয় না? সাদি জবাব দেয় না, তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। মেয়েটা অগোছালো, ভীষণ অগোছালো। এই যে ঘুম থেকে উঠে তেলতেলে মুখ, উস্কো খুস্কো চুল এবং কুঁচকে যাওয়া জামা পরেই স্বামীর সামনে চলে এসেছে। এখানে তো অন্য কেউ থাকতে পারতো। মেয়েটা পারেই শুধু বকবক করতে, আর কোনো কিছুতেই তার মন নেই। সাদি ফোঁস করে শ্বাস টানে, ছোঁয়ার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে জবাব দেয়, আগুন আর কেরোসিন বেশিক্ষণ এক জায়গায় থাকতে নেই। সাদির কথার মানে বুঝে উঠতে পারে না ছোঁয়া, তাই মুখ বাঁকিয়ে বলে, শুনেছি দূরত্ব ভালোবাসা বাড়ায়, তাই ভাবছি আপনার থেকে অনেক দূরে চলে যাব। তাই আপনি আমায় মিস করবেন, আমায় অনুভব করবেন। দূরত্ব ভালোবাসা কমায়,
মায়া কমিয়ে ফেলে। ছোঁয়া সাদির দিকে একটু এগিয়ে আসে। আপনি বলছেন না দূরে না যেতে? সাদিও ভনিতা ছাড়াই জবাব দেয়। খুশিতে ছোঁয়ার চোখ দুটো চকচক করে ওঠে। তার মানে আপনি আমায় মিস করবেন? সাদি জবাব দেয় না, নীরবতা সম্মতির লক্ষণ ধরে নেয় ছোঁয়া। এবারও তার খুশি বেড়ে যায়। ভালোবাসেন আমায়? সাদি জবাব দিতে সময় নেয়, হয়তো কিছু একটা চিন্তা করে। ছোঁয়া ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। জানি না, তবে তোমাকে আমার ভালো লাগে। ব্যাস, ছোঁয়াকে আর পাইকে সে এক লাফে সাদির কাছে চলে যায়। জোরে সাদির হাতে চিমটি কেটে দেয়। সাদি শব্দ করে না, তবে হাত নাড়িয়ে ওঠে। সব বুঝে যায় ব্যথা পাচ্ছে, তাই ছেড়ে দেয়। সাদি কপালে 3টে ভাঁজ ফেলে তাকায় ছোঁয়ার দিকে। আরে শিওর হলাম আপনি স্বপ্ন দেখছেন কিনা। আপনার মতো নিরামিষ যখন পছন্দ করে ফেলেছে, ভালোবাসতে আর বেশি সময় লাগবে না। আর আমাদের ফুটবল টিম হতেও আর বেশি দেরি নেই। ইডিয়েট। আপনারই তো বউ। প্রিয় মানুষটার পাশে অন্য কাউকে সহ্য করার ক্ষমতা হয়তো পৃথিবীর কোনো নারীরই নেই। সাদির পাশে অন্য একটা মেয়েকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল ছোঁয়া। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছিল, নিজের ভারটা সামলে উঠতে পারছিল না। রাস্তার এক কোণে বসে পড়ে ছোঁয়া। 2 চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সামনের দৃশ্যটা কি সত্যি এমনটা হতে পারে? একটা মানুষকে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসলো, আর সেই মানুষটা সামান্য একটু মায়াও করলো না ছোঁয়ার প্রতি। ভালোবাসা কি এমনই? আর কতটা নিচে নামলে সাদির ভালোবাসা পেত ছোঁয়া? মানুষ এমন কেন? যার ভালোবাসা পাওয়া কখনো সম্ভব নয়, আমরা তাকেই কেন ভালোবেসে ফেলি? জীবনটা কেন ওলটপালট হয়ে যায়? রাস্তার ঠিক বিপরীত পাশে রেস্টুরেন্টের সামনে সাদির কাঁধে মাথা রেখে কেঁদে যাচ্ছে একটা রমণী। সাদি তাকে সরাচ্ছেও না, আবার ধরছেও না, গম্ভীর হয়ে তাকিয়ে আছে শুধু। মেয়েটা কাঁদতে কাঁদতে 2 হাতে জাপটে ধরেছে সাদিকে। যে কেউ দেখলে অনায়াসে বলে দিতে পারবে এই দুজনের মধ্যে গভীর সম্পর্ক আছে। ছোঁয়া এসেছিল সাদির কাছে। 3 দিন হয়ে গেল সাদিকে দেখে না ছোঁয়া। সকালে ঘুম থেকে উঠতে পারে না বলে পড়তেও আসে না। কলেজ ফাঁকি দিয়ে সাদির অফিসে চলে এসেছিল সাদিকে দেখবে। কয়েকবার কলও করেছে, কিন্তু সাদি রিসিভ করেনি। সাদি মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। ছোঁয়া শূন্য রাস্তার দিকে তাকিয়ে থাকে। আকাশে মেঘ জমেছে, কালো মেঘগুলো সূর্যকে ঢেকে দিয়েছে। রাস্তাঘাটে জনমানব কমে এসেছে। ছোঁয়া নিজেকে আটকাতে পারে না, চিৎকার করে কেঁদে ওঠে। তখনই ঝমঝম করে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টির স্রোত বাড়তে থাকে, তার সাথে বাড়তে থাকে ছোঁয়ার কান্নার গতি। এই মুহূর্তে জানটা বেরিয়ে গেলেও মনে হয় এতটা কষ্ট হতো না। হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আফসোসগুলো কান্না হয়ে বেরিয়ে আসছে। ইস, মানুষটার হৃদয় হরিণী হতে পারলাম না। তাকে না পাওয়ার যন্ত্রণা কি করে সহ্য করবে? কতক্ষণ কেঁদেছে জানা নেই ছোঁয়ার। বৃষ্টি কমে এসেছে, কাদায় মাখামাখি হয়ে গেছে ছোঁয়া। ব্যাগে থাকা ফোন, টাকা, বই সব ভিজে গেছে। উঠে দাঁড়ায় ছোঁয়া, ধীর গতিতে হাঁটতে থাকে। বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও ছোঁয়া ভয় পাচ্ছে না। কিন্তু অন্য সময় হলেই ঠিকই ভয়ে সিঁঠিয়ে যেত। বাসায় কাছাকাছি আসতেই ছোটো মোটো একটা অ্যাক্সিডেন্ট হয় ছোঁয়ার। মেইন রোডে এলোমেলোভাবে হাঁটার ফলে ট্রাকের নিচে পড়তে পড়তে বেঁচে যায়। তবে ট্রাকের ধাক্কায় সিটকে পড়ে যায়। ডান পা, হাত এবং কপালে আঘাত পায়। গাছের শিকড়ে পা আটকে পা বেকায়দায় পড়ে ব্যথা বেশি পায়। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে হাত পায়ে বোধ কমে গেছে। সেখানেই মুখ থুবড়ে পড়ে থাকে ছোঁয়া। বৃষ্টি যেন কমার নামই নিচ্ছে না। একটু কমলেও এখন আবার বেড়ে গেছে। সিফাত অফিস থেকে ফিরছিল, স্প্রিট খেয়েছে। বোতলটা ফেলবে বলে বাইরে তাকাতেই ছোঁয়াকে দেখতে পায়। মুহূর্তে বুক কেঁপে ওঠে সিফাতের। সে গাড়ি থামিয়ে দৌড়ে ছোঁয়ার কাছে যায়। হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে, সেন্স নেই। কান্না করে ফেলে সিফাত। পাজা করে কোলে তুলে নিয়ে গাড়ির পেছনে শুয়ে দেয়। তারপর কল করে সিমিকে। কল রিসিভ হয় না। এরপর সিফাত মেসেজ করে দেয়, হাসপাতালে আসতে বলে। আর সিফাত এখান থেকেই হাসপাতালে চলে যায় ছোঁয়াকে নিয়ে। কতক্ষণ পরে ছোঁয়া চোখ মেলে তাকিয়েছে জানা নেই ছোঁয়ার। তবে চোখ খুলতেই বাড়ির সকলকে দেখতে পায়। নাজমা, সিমি আর সাবিনা ছোঁয়ার পাশে বসে কেঁদেই যাচ্ছে। সাজ্জাদ, সেলিম আর সিফাত ওরা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। ছোট্ট পরীটাও ছোঁয়ার বেডে বসে আছে। সবার দিকে নজর বুলিয়ে মাথার উপর নীরব হয়ে স্থির থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে থাকে ছোঁয়া। বেশ বুঝতে পারছে ডান পাশে ব্যান্ডেজ করা, হাতে ক্যানেলা। ছোঁয়াকে চোখ খুলতে দেখে শব্দ করে কেঁদে ওঠে নাজমা। মেয়ের চোখ মুখ ছুঁয়ে দেয়।
মেয়ের সাথে ভালো করে কথা বলেন না তিনি, আদর করে খাইয়ে দেন না বিয়ে হওয়ার পর থেকে। সিমিও তেমন কথা বলে না ছোঁয়ার সাথে। ওদের মনে ছোঁয়ার প্রতি রাগ জমে আছে সাদিকে বিয়ে করার জন্য। মায়ের উত্তেজনা দেখে ছোঁয়া কথা বলতে যায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না। চিৎকার করে কান্না করার ফলে গলা ভেঙে গেছে। তখন হুড়মুড় করে সাদি ঢুকে পড়ে। উস্কো খুস্কো চুল, বাসায় পরার স্যান্ডেল, ট্রাউজার এবং টি শার্ট পরেই এসেছে। ও ঠিক আছে? হাঁপাতে হাঁপাতে বলে সাদি। সে যে দৌড়ে এসেছে বোঝাই যাচ্ছে। সাবিনা বেগম সাদির কাছে যায়, ছেলেকে জড়িয়ে ধরে। আব্বা তুই চিন্তা করিস না, ও ঠিক আছে। সাদি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়া একবারও তাকায়নি সাদির দিকে। তার চোখ দুটো বন্ধ, চোখের কর্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সাদি এগিয়ে যায়, গম্ভীর গলায় ধমকে বলে, বৃষ্টিতে কেন ভিজেছ? কোথাও দাঁড়ালে তো পারতে। সবসময় তোমার পাকনামি করতে হবে। ইচ্ছে করছে চাপকে সোজা করতে। সাদি কি করছো? মেয়েটা অসুস্থ। সাজ্জাদ ছেলেকে ধমক দিয়ে বলে, শখ করে অসুখ বাঁধিয়েছে, ইডিয়েট একটা। সিফাত সাদিকে কিছু বলতে যাবে তার আগে ছোঁয়া ভাঙা ভাঙা গলায় বলে, বাবা আমি বাড়ি যেতে চাই। সেলিম এগিয়ে আসে, ছোঁয়া পাশে বসে। ছোঁয়া সেলিমের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাড়ি নিয়ে চলো বাবা, আমি মরে যাচ্ছি। মেয়ের কান্না দেখে সেলিমের চোখে পানি চলে আসে। নিজেই ক্যানেলা খুলে মেয়েকে কোলে তুলে নেয়। ভাই তুমি ফর্মালিটিগুলো পূরণ করে এসে আসিফাত গাড়ি বের করো। সিফাত দৌড়ে চলে যায়, সেলিম বেরিয়ে যায়, পেছন পেছন যায় নাজমা আর সিমি। সাজ্জাদ চলে যায়। সাদি পরীকে কোলে তুলে নেয়। পরী মিষ্টি করে হেসে সাদির গালে চুমু খায়। পাপা আমার সাথে যাবে না? সাদি মাথা নাড়ায়। পরী আবারও একটা চুমু খায়। সাবিনা ছেলের হাত ধরে। বাড়ি ফিরে ছোঁয়াকে তার রুমে শুয়ে দেওয়ার পরে ছোঁয়া শুধু একটাই কথা বলেছে, আমি ঘুমাবো। সবাই চলে গেছে রুম থেকে, সাদি যায়নি। সে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া এখন পর্যন্ত সাদির দিকে তাকায়নি। সাদি বেশ বুঝেছে কিছু একটা হয়েছে। সাদি ছোঁয়ার পাশে বসে পড়ে, ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছোঁয়া চোখ দুটো বন্ধ করে আছে। আমি তোমার পায়ে চুমু খেলে ব্যথা সেরে যাবে কি? ছোঁয়া জবাব দেয় না। সাদি দীর্ঘশ্বাস ফেলে, চোখ বন্ধ করে ছোঁয়ার কপালে শব্দ করে চুমু খায়। কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে, এটা জ্বর কমানোর জন্য। ছোঁয়া শক্ত করে থাকে। তারপর সাদি ছোঁয়ার হাতে চুমু খায়। তারপর পায়ের কাছে হাঁটু মুড়ে বসে অনেকগুলো চুমু খায়। 50টা হবে বা তারও বেশি। সাদি গণিনি, ছোঁয়াও গণিনি। সাদি ছোঁয়ার পায়ে আলতো করে গাল ছুঁয়ে বসে থাকে। অভিমানের পাল্লা ভারী হয়ে গেলে সহজে নারীর মন গলে না। নারী যেমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, ঠিক তেমনভাবেই প্রচণ্ড অভিমান করতেও জানে। এই যে ছোঁয়া অভিমান করেছে, ঠিক অভিমান বলা চলে না এটাকে। নিজেকে সরিয়ে নিয়েছে, মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সাদিকে আর জ্বালাবে না, সাদির সাথে কথাও বলবে না। তাকে নিয়ে ভাববে কিন্তু তাকে বুঝতে দেবে না। ভালোবাসবে দূর থেকে, অধিকার দেখাবে না। মানুষটা যেভাবে ভালো থাকতে চায় থাকুক, সে অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চাইলে থাকবে। ছোঁয়া এতদিনে একটা কথা বুঝে গেছে, জোর করে পাগলামি করে শুধু পাগল উপাধিটাই পাওয়া যায়, কারো ভালোবাসা না। তাই তো এতটা জোর করে পাগলামি করেও সাদির মনে জায়গা করে নিতে পারল না। সাদি এখন নির্বাক দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া কোনো রেসপন্স করছে না, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। পরী সাদির কোলে বসে সাদির দাড়ি নিয়ে খেলছে, কখনো টানছে, কখনো হাত বুলাচ্ছে। চাপ দাড়িগুলো একটুখানি বড় হয়েছে। ভেবেছিল আজকে সেলুনে যাবে, কিন্তু শোয়ার জন্য যেতে পারল না। নাজমা বেগম গরম ভাত নিয়ে এসেছে, ইলিশ ভাজা দিয়ে, সাথে কাঁচামরিচ। এটা ছোঁয়ার প্রিয়। ছোঁয়ার পায়ের কাছে বসেছিল সাদি। নাজমা বেগম ছোঁয়ার মাথার কাছে বসে। আব্বা যাও খাইয়ে আসো। সাদি গম্ভীর গলায় জবাব দেয়, পরে খাবো। তোমার জন্য তোমার বাবা চাচা ভাই অপেক্ষা করতেছে, যাও। এবার আর সাদি না করতে পারে না, চুপচাপ পরীকে কোলে নিয়ে চলে যায়। সাদি যেতেই ছোঁয়া চোখ খোলে। নাজমা তাকে উঠে বসতে সাহায্য করে। ছোঁয়া শুধু এক ঢোক পানি খায়। নাজমা এত করে জোর করেও একটা দানা ভাত মুখে দিতে পারে না। ছোঁয়া পানি খেয়ে আবার শুয়ে পড়ে। নাজমা এতবার ডাকছে, এত কথা বলছে, কিন্তু ছোঁয়া কোনো জবাব দিচ্ছে না। ভারী অবাক হয় নাজমা বেগম। পায়ে কি বেশি ব্যথা করছে? এমন চুপচাপ থাকার মেয়ে তো তার নয়। 102 ডিগ্রি জ্বর নিয়েও মেয়েটা অনবরত কথা বলে চলে।
হাত কেটে গিয়েছিল একবার, 4টা সেলাই পড়েছিল, তবুও সে চুপচাপ থাকেনি, বরং কথা বলতে বলতে পাগল করে দিচ্ছিল সকলকে। একটু ব্যথা লাগলেই কাঁদতে কাঁদতে অস্থির করে তুলছিল সকলকে। আর আজকে সেই মেয়ে এতটা চুপচাপ হয়ে গিয়েছে, হয়তো আজকে একটু বেশি ব্যথা পেয়েছে। নাজমা বেগম ভাতের থালা রেখে কপালে হাত দেয়। জ্বর খুব বেশি নেই। কপালে চুমু খেয়ে লাইট অফ করে দিয়ে চলে যায় সে। নাজমা বেগম চলে যেতেই ছোঁয়া চাপা স্বরে কান্না করতে থাকে। সাদি 2-3 বার রুটি মুখে নিয়েছে, গলা দিয়ে খাবার নামছে না তার। সাজ্জাদ, সেলিম, সিফাত কেউই খেতে পারছে না। মমতা বেগম তো আহাজারি করে কেঁদেই চলেছে। বাড়ির ছোট সদস্য ছোঁয়া, পরিও ছোট কিন্তু নীরব, আর ছোঁয়া চঞ্চল। চঞ্চল প্রকৃতির মানুষ হঠাৎ চুপচাপ হয়ে গেলে সকলের মনেই দাগ কেটে যায়। সাবিনা বেগম মমতা বেগমের ভাত মেখে দিয়ে মাছের কাঁটা বেছে দিতে থাকে। মা, আপনাকে ওষুধ খেতে হবে, অল্প ভাত খেয়ে নিন। আমতা আমতা করে মমতা বেগম, কাঁদতে কাঁদতে অল্প ভাত মুখে দিতে থাকে। সাদি হাত ধুয়ে উঠে পড়ে, কেউ তাকে কিছু বলে না। সাদি চলে যায় ছোঁয়ার রুমে। দরজা খোলার আওয়াজে ছোঁয়া কান্না থামিয়ে ফেলেছে। দরজা বন্ধ করে ছোঁয়ার পাশে এসে বসে সাদি। লাইট জ্বালায় না, হয়তো ছোঁয়ার সমস্যা হবে, মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই সাদির ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই দেখতে পায় হিমি নামটা জলজল করছে। ছোঁয়াও হালকা চোখ খুলে দেখেছে। নামটা দেখে বুকের ব্যথা আরও বাড়তে থাকে, কান্না আটকে রাখা দায় হয়ে পড়ে। সাদি কল কেটে দেয় এবং ফোনটা বন্ধ করে ছোঁয়ার পাশে শুয়ে পড়ে। ছোঁয়ার মাথাটা নিজের বুকের উপর রাখতে যেতেই ছোঁয়ার শক্তি দেখিয়ে সরে যায়, তাতে পায়ে বেশ ব্যথা পায়। সাদি অবাক হয়ে উঠে বসে। এই মেয়েটা কাল অবধি সাদির কাছে আসার জন্য পাগল ছিল, আর আজকেই কি হলো? আমি কি করেছি জানি না, তবে সরি। এমন কেন করেছো তুমি? ছোঁয়া সাদির কথায় কান দেয় না। সে চিৎকার করে বাবা বলে ডেকে ওঠে। সাদি কপাল কুঁচকে ফেলে। আশ্চর্য, তোমার বাবাকে ডাকছো কেন? ছোঁয়া জবাব দেয় না। সে আগের মতোই চিৎকার করে বাবা বলে ডাকছে। ছোঁয়ার চিৎকারে সাজ্জাদ সহ বাড়ির সকলে চলে এসেছে দরজার সামনে, কিন্তু দরজা বন্ধ। মমতা বেগমের আহাজারির কান্না বেড়ে গেছে। সকলে দরজা ধাক্কাচ্ছে এবং ছোঁয়াকে ডাকছে। সাদি নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। সাদি ছোঁয়ার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে কঠোর হতে বাধ্য করো না ইডিয়েট, পরিণাম খুবই খারাপ হবে। ছোঁয়া এবার শব্দ করে কেঁদে ওঠে। চোখ দুটো ফুলে গেছে ছোঁয়ার, গাল লাল হয়ে গেছে। সাদিও এবার চিৎকার করে বলে ওঠে, কি হয়েছে? আমি না বললে বুঝবে কি করে? ততক্ষণে সিফাত দরজা খুলে ফেলেছে চাবির সাহায্যে। সাদির চিৎকারে সকলের ভয় আরও বেড়ে গেছে। সেলিম গিয়ে ছোঁয়াকে জড়িয়ে ধরে। সাজ্জাদ কঠিন দৃষ্টিতে সাদির দিকে তাকায়, হেঁচকি তুলতে তুলতে বলে, আমি তোমাদের সাথে ঘুমাবো। ব্যাস, সাদির রাগটা আরও বেড়ে যায়। মেয়েটা বড্ডবার বেড়েছে। ছোঁয়ার টেবিলে থাকা কাচের গ্লাস এবং জগ ফেলে দিয়ে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায় সাদি। সকলে সাদির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দুজনের মধ্যে কিছু একটা হয়েছে, এটা বেশ বুঝতে পারছে সকলে। আমার সাধুর কি হয়েছে? আমার সাধু তো রাগে না। ওরে তোরা কি বলছিস? বলতে বলতে সাদির পিছনে যায় মমতা বেগম। নতুন ভোর, নতুন দিনের সূচনা। সাদির দিনকাল একটুও ভালো যাচ্ছে না। সেই দিনের পর কেটে গেছে 1 সপ্তাহ। একই বাড়িতে থেকে ছোঁয়ার দেখা পাওয়া দায় হয়ে উঠেছে। সারাক্ষণ রুমে বসে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। সাদির সামনে গেলেই চোখ বন্ধ করে ফেলে। হাজার ডাকলেও সাড়া দেয় না। নিজেকে পাগল পাগল লাগছে সাদির। অফিসে মন টেকছে না, কাজে মন দিতে পারছে না, খেতে পারছে না। গোছালো সাদি পুরো অগোছালো হয়ে গেছে। এটা বাড়ির সকলে খেয়াল করলেও এই বিষয়ে কেউ কোনো কথা বলছে না। ছোঁয়া এখন মোটামুটি সুস্থ, হাঁটতে পারে না ভালোভাবে, তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু একটু চলাফেরা করতে পারে। সাদি অফিসে যাওয়ার পরে সে রুম থেকে বের হয়। মমতা বেগম মা, বড় মা এবং আপির আদর খায়। তারা সারাদিন ছোঁয়ার পেছনে লেগে থাকে, ছোঁয়াকে স্বাভাবিক করার চেষ্টা করে। আবার সাদি আসার আগে রুমে চলে যায়। আজকেও গল্প করছিল মমতা বেগমের সাথে। ওদের সামনে বসে পরি খেলছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। এই সময় কে আসলো? মনে প্রশ্ন জাগে ছোঁয়ার। মমতা বেগম উঠে দরজা খুলে দেয়। সাদি এসেছেন। উস্কো খুস্কো চুল, লাল লাল চোখ দুটো ভীষণ ক্লান্ত দেখাচ্ছে সাদিকে। শার্টের 3টে বোতাম খোলা। দাদু ভাই, তুমি এই সময়ে? সাদি জবাব দেয় না। সাদির পেছন থেকে বেরিয়ে আসে ইরা এবং রিমি। মমতা বেগমকে সালাম দিয়ে ভেতরে ঢুকে পড়ে।
অভিমানী সোয়ার অভিমান গলবে কী করে? সাদি, ইরা এবং রিমিকে এনেছে সোয়ার সাথে কথা বলার জন্য, সোয়ার মনের ভাব জানার জন্য, সোয়ার সমস্যা কী সেটা বোঝার জন্য। কিন্তু ওরা কি করছে? সোয়াকে নিয়ে মুভি দেখতে বসে গেছে, ফানি মুভি। তিনজন মুভি দেখছে আর খিলখিল করে হাসছে। এতদিন পরে সোয়াকে হাসতে দেখে সাদির যেমন ভালো লাগছে তেমন খারাপও লাগছে। ওদের সাথে ভালোভাবে কথা বলছে কিন্তু সাদির সাথে বলছে না। নাজমা বেগম মেয়ের হাসি দেখছে। এতদিনে তার কলিজা ঠান্ডা হলো। মা তার সন্তানের উপর যতই রেগে থাকুক না কেন, সন্তানের মন খারাপে মায়েরই বেশি ভেঙে পড়ে। মমতা বেগমও ওদের সাথে মুভি দেখতে বসে গেছে। সাবিনা বেগম আর সিমি পকোড়া বানাচ্ছে, এটা ছোঁয়ার প্রিয়। সাদি এসে ওদের পাশে বসে, দৃষ্টি তার ছোঁয়ার দিকে। পায়ের ব্যান্ডেজ এখনও খোলা হয়নি, পা টান টান করে মেলে দিয়ে বসেছে ছোঁয়া। সাদি ঠিক ছোঁয়ার পায়ের কাছে বসেছে, ব্যান্ডেজের ওপর দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে। ছোঁয়া খেয়াল করছে কিন্তু কিছু বলছে না, মুখে হাসি বজায় রেখে মুভি দেখে চলেছে। পাক্কা 2 ঘন্টায় একটা মুভি শেষ করে ওরা ওঠে। সকলেই ভীষণ মজা পেয়েছে মুভি দেখে। মমতা বেগমের কোমর ব্যথা হয়ে গেছে, তাই তিনি একটু হাঁটতে চলে গেছে। সিমি পকোড়া চা দিয়ে গেছে ওদের। ছোঁয়া চা খেতে পারে না, তারপর ঠোঁট আর জিহ্বা পুড়ে যায়, তাই সে শুধু পকোড়া খাচ্ছে। রিমি সাদির মুখে একটা পকোড়া ঢুকিয়ে দেয়। সাদির আগে দৃষ্টিতে রিমির দিকে তাকাতেই রিমি দাঁত কেলিয়ে হাসে। ইরা চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলে, ছোঁয়া, তোমার জন্য ছেলে দেখেছি আমি, দারুণ দেখতে এবং প্রচুর রোম্যান্টিক। সাদি জল শক্ত করে ফেলে, এদের নিয়ে এসেছে সমাধান করতে আর এরা ঝামেলা বাড়িয়ে দিচ্ছে। ছোঁয়া ভ্রুকুচকে বলে, রোম্যান্টিক তুমি জানলে কি করে? আমি জানবো না? আমারই তো এক্স। রিমি ইরার মাথায় গাঁটটা মেরে বলে, তোর এক্স কোন লেভেলের পাগল হবে ছোঁয়ার জানা আছে, চুপচাপ থাক। ইরা ভেঙচি কাটে। ছোঁয়া ইরার দিকে একটু চেপে বসে। ব্রেকআপ কেন করলে? আই মিন রোম্যান্টিক ছিল, হ্যান্ডসামও ছিল, আই নো। তাহলে? ইরা দীর্ঘ শ্বাস ফেলে বলে, মেয়েবাজ ছিল একটা, দুনিয়ার যত মেয়ে ছিল সব তার চেনা। ছোঁয়া খিলখিল করে হেসে ওঠে, তার সাথে তাল মেলায় রিমি। সাদি ফোঁস করে শ্বাস টানে, এদের দিয়ে কিচ্ছু হবে না জানা তার। তাই ফোনটা হাতে নিয়ে রিমিকে টেক্সট করে, আমাদের প্রাইভেসি লাগবে, বের হও। রিমি মেসেজটা পড়ে সাদির দিকে সরু চোখে তাকায়। সাদি ইশারায় বেরোতে বলে। রিমি হাই তুলে দাঁড়িয়ে যায়। ইরা, ইমন, শিপন, আশিক আসছে, চল এগিয়ে আনি। 2 হাত ভর্তি গিফট আনছে ছোঁয়ার জন্য, চল হেল্প করে আসি। বলতে বলতে ইরার চুল ধরে টেনে নিয়ে যায়, দরজাটাও বন্ধ করে দিয়ে যায়। ছোঁয়া লাস্ট পকোড়াটা মুখে পুরে হাত ঝাড়ে, হাতের তেল মোছার জন্য আশেপাশে তাকায়, তেমন কিছু না পেয়ে বিছানার চাদরের সাথে মুছে ফেলে। এটা দেখে সাদির হাসি পায়, আজকে হাসি আটকায় না, ঠোঁট মেলে একটুখানি হাসে, শব্দহীন হাসি। এতক্ষণে ছোঁয়া তাকায় সাদির দিকে, এক পলক তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। বিছানা থেকে নামার জন্য ভাঙা পাটা নিচে নামাতে যায়। সাদি এগিয়ে আসে, 2 হাতে ছোঁয়াকে চাপটে ধরে। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সাদি ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কারণ না বললে খেয়ে ফেলবো তোমায়। ছোঁয়া চোখ খোলে, পেটের উপর শক্ত করে ধরে থাকা সাদির হাত ছাড়াতে চেষ্টা করে কিন্তু পারে না। পুরুষালী শক্তপোক্ত হাতের কাছে ছোঁয়ার এই ফুচকে হাতটা যেন চুনোপুঁঠি। ছোঁয়ার প্রচেষ্টা দেখে সাদি বিরক্ত হয়। এবার 2 হাতে ধরে ছোঁয়াকে, ব্যথাও পাচ্ছে ছোঁয়া একটু একটু। ছাড়ুন আমায়। সাদি আরও একটু শক্ত করে চেপে ধরে, অধৈর্য করে দিচ্ছে মেয়েটা। সাদির রাগ বেড়ে যায়, এবার ছোঁয়া ভীষণ ব্যথা পাচ্ছে। সাদি ধমকে বলে, বলবা কি না? ছোঁয়া জবাব দেয় না, একদম বলবে না সে। কেন বলবে? এমন একটা ভাব করছে যেন সে জানেই না। ছোঁয়ার চোখে পানি চলে এসেছে, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে রেখেছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে সাদি, রাগ দেখিয়ে এর মুখ থেকে কথা বের করা যাবে না বুঝে গেছে, তাই এবার হাতটা নরম করে ফেলে। ছোঁয়াকে মুখোমুখি বসিয়ে দেয়, 2 হাত ছোঁয়ার 2 গালে রেখে শান্ত গলায় বলে, যেন বলো প্লিজ, কেন ইগনোর করছো? ভালো লাগে শেষ? ছোঁয়া কঠিন দৃষ্টিতে তাকায় সাদির দিকে, নাক ফুলছে জোরে জোরে, শ্বাস টানছে। এমনটা হয় ছোঁয়া ভীষণ রেগে গেলে। এখন ছোঁয়া ভীষণ রেগে আছে বুঝতে পেরেছে সাদি, কিন্তু কী নিয়ে এত রাগ? সবই তো ঠিকঠাক ছিল তাহলে। তাছাড়া ছোঁয়া এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়, খুব বেশি আঘাত না পেলে ছোঁয়া কাঁদে না। আমার কাছে কেন এসেছেন? আমি তো আপনাকে ডিস্টার্ব করি, আমাকে তো আপনার পছন্দ না। আপনার এক্স গার্লফ্রেন্ডের কাছে যান গিয়ে, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। ডিভোর্স
বাকিটা শেষ করার আগে সাদি তার পুরুষালী ওষ্ঠদয় ছোঁয়ার গোলাপি টকটকে ওষ্ঠদয়ের ভাঁজে ঢুকিয়ে দেয়। স্তব্ধ হয়ে যায় ছোঁয়া, হাত দুটো আপনা আপনি চলে যায় সাদির চুলে। আস্তে আস্তে দুই ওষ্ঠদয়ের গভীরতা বাড়তে থাকে। চুপ করানোর উদ্দেশ্য থাকলেও সাদি অজানা সুখের সন্ধান পেয়ে যায়। পুরুষালী হাতের বেহায়া স্পর্শ এবং পুরো ওষ্ঠের গভীর চুম্বন দুটোই দিশেহারা করে তুলছে ছোঁয়াকে। সহ্য করতে পারছে না সে। ভালো লাগা খারাপ লাগা সবটা মিলেমিশে এক অজানা সুখে ভাসছে সে। দম নিতে পারছে না, ছটফট করতে থাকে ছোঁয়া। দুই হাতে সাদিকে দূরে ঠেলতে চাচ্ছে। বিরক্ত হয় সাদি, চুম্বন থামিয়ে গভীর দৃষ্টিতে তাকায় ছোঁয়ার দিকে। আকুতি ভরা গলায় বলে ওঠে, 5 মিনিট চুপচাপ থাকো না জান, জাস্ট 5 মিনিট। নাক দিয়ে শ্বাস টানো। এরপর আর শটফট করার সাহস হয়ে ওঠে না ছোঁয়ার। চোখ দুটো বন্ধ করে সাদির গভীর স্পর্শ অনুভব করতে থাকে। গম্ভীর পুরুষের ঘন নিঃশ্বাস শুনতে থাকে। নিজেও সঙ্গ দেওয়ার চেষ্টা করে শখের পুরুষের গভীর আদরে। তখনই দরজায় কড়া নাড়ে। ধূপধাপ শব্দ বেরিয়ে চলেছে। ইমন, শিপন, ইরা, রিমা, আশিক ওদের গলা শোনা হচ্ছে। ছোঁয়া সাদিকে সরানোর জন্য আবারও ছটফট করতে থাকে। সাদি ছোঁয়ার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে ছেড়ে দেয়। ছোঁয়া মাথা নিচু করে হাঁপাচ্ছে। নিঃশ্বাস যেন তার আটকে ছিল। সাদি বা হাতে বৃদ্ধ আঙ্গুলে নিজের ঠোঁট মুছে বলে, নাইস টেস্ট। বলেই সে আয়নার সামনে চলে যায়। ছোঁয়া লজ্জায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আয়নায় নিজেকে ভালো করে দেখে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নেয় সাদি। কাম ইন। বলতে দেরি, সকলের হুড় মুড়িয়ে ঢুকতে দেরি নেই। সামির গভীর দৃষ্টিতে ছোঁয়া এবং সাদিকে পর্যবেক্ষণ করছে। সাদি আয়নার সামনে থেকে সরছেই না। আর ছোঁয়ার গাল দুটো লাল টকটকে হয়ে গেছে। কম্বল দিয়ে মাথা ঢেকেছিল। রিমি কম্বল সরিয়ে নিয়েছে। বাই এনি চান্স ছোঁয়া কি লজ্জা পাচ্ছে? এ জীবনে স্বামীর সব দেখেছে, কিন্তু ছোঁয়াকে কখনো লজ্জা পেতে দেখেনি। শিওর হওয়ার জন্য ছোঁয়ার পাশে বসে প্রশ্ন করেই ফেলে, তুমি কি লজ্জা পাচ্ছ ছোঁয়া? সাদি ধপ করে তাকায় ছোঁয়ার দিকে। সকলের নজর আটকে যায় ছোঁয়ার মুখ পানে। এতগুলো মানুষকে তাকাতে দেখে ছোঁয়া ঠোঁট উল্টে বলে ওঠে, লজ্জা পাবো না? সন্তান আসতে চলেছে আমার। সাদির হাত থেকলো চিরুনি পড়ে যায়। শিপন মুখের আপেলে টুকরো ঢুকিয়েছে, কামড় দিতে ভুলে গেছে। আশিক পানি খেতে গিয়েছিল, কেসে ওঠে। ইরা, রিমি বড় বড় চোখ করে ছোঁয়াকে দেখছে। সামির কটমট চোখে তাকায় সাদির দিকে। শালা হারামি। টয়লেটে সময় বেশি লাগলে সেটাও আমার সাথে শেয়ার করিস। একটা প্যান্ট কিনলে আমাকে বলে কিনিস। হট একটা মুভি দেখতে ইচ্ছে হলে সেটাও আমাকে বলিস। আর আজকে বাসর করে ফেললি আমাকে ছাড়া। এতটা অবহেলা আমি সহ্য করব কিভাবে? ওপর থেকে কেউ দড়ি ফেলাও, আমি চইলা যাই। এই ধরনীতে আমি আর থাকতে চাচ্ছি না। মিথ্যা মিথ্যা কান্নার অভিনয় করে সামির। সাদি দীর্ঘশ্বাস ফেলে। সবগুলো ড্রামাবাজ তার কপালেই ছিল। রিমি চেপে বসে ছোঁয়ার সাথে। আমার প্রথম থেকে বলো ছোঁয়া, কিভাবে শুরু করলে, কে আগে গিয়েছিল, কিভাবে শেষ হলো, ঘটনাটা কবে ঘটেছে, সবটা একে একে বলো। ছোঁয়া এক পলক তাকায় সাদির দিকে। সাদি চোখ বড় বড় করে বলতে না করে। ছোঁয়া মুখ বাঁকায়। আপু বলতে না করেছে কেন বলো তো? ওই যে মিহি পিহি আছে না, তোমরা তো তাকে চিনো। তোমাদের সাথে শেয়ার করলে যদি তোমরা মিহি পিহিকে বলে দাও, তাহলে তো সে ওর না লেগে রিজেক্ট করে দেবে। আর যাই হোক, বউয়ের সাথে উল্টাপাল্টা করা ছেলের সাথে তো সে আর পরক্রিয়া করবে না, তাই না? সকলের মুখ এবার কই মাছের মতো হা হয়ে যায়। বলে কি ছোঁয়া? মিহি আসলো কোথা থেকে? ছোঁয়ার থেকে রোমাঞ্চকর মুহূর্ত শোনার জন্য মিহির কথা চেপে যায় ওর। মিহির চ্যাপ্টার পরে ধরা যাবে। ছোঁয়া, তুমি বলতে থাকো, আমি মিহিকে বলে দেব, চলবে? ইরা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি বলবো। আজকে একটু আগে উনি আমার কাছে জিজ্ঞেস করেছিল আমার কি হয়েছে। আমি বলেছিলাম না, তাই উনি ঠাস করে। ছোঁয়ার কথা শেষ হওয়ার আগেই সাদি বলে ওঠে, ঠাস করে একটা চর মেরে দিয়েছে। এখন চুপ না করলে বিদেশ চলে যাব, আসবো না আর। সকলে বিরক্ত হয়, তাকায় সাদির দিকে। চর মুখ পানা চুপসে যায়। স্বামীর মুখে আস্ত একটা আপেলের টুকরো পুড়ে বলে, বাল, যেখানে খুশি যা, আমাদের জ্বালাচ্ছিস কেন? শুনতে তো দিবি, সারাক্ষণ পক পক করিস খালি। ছোঁয়া গোমরা মুখে বলে, মিহিকে সাথে নিয়ে জাহান নামে যান গিয়ে, আমার কি? আমিও গবুর কাছে চলে যাব। সাদির কপালে 3টে ভাঁজ পড়ে। এই গবুটা আবার কে? কোথা থেকে আসলো? আশিক প্রশ্ন করে, এই গাবুটাকে?
মাই ফল্ট মুভির হিরোর গ্র্যাব্রিয়েল। আমি ভালোবেসে গবু নাম দিয়েছি। সাদি স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে। ইডিয়েট। সামির বাহবা দেয় ছোঁয়াকে। বাহ ছোঁয়া বাহ, গ্র্যাবিয়াল থেকে গবু। তা আমাদের সাদিককে ভালোবেসে কি নাম দিয়েছ? সাধু বেবি। সকলে এক সুরে তুলে বলে ওঠে, ওহো সাধু বেবি। সব পাগলের একসাথে আড্ডা দিয়ে সাদি বেরিয়ে যায়। অফিসে প্রচুর কাজ। এই সপ্তাহে আবার অস্ট্রেলিয়া যেতে হবে তাকে বসের সাথে। সেই ব্যবস্থা করার দায়িত্ব সাদির কাঁধে পড়েছে। ছোঁয়াকে নিয়ে টেনশন করে কাজ করতে পারলো না কয়েকদিন। আপাতত ছোঁয়াকে নিয়ে টেনশন নেই, তবে ছোঁয়ার মন খারাপ হওয়ার কারণটাও খুঁজে বের করা দরকার। পরবর্তীতে আবারও একই বিষয় নিয়ে মন খারাপ বা ভুল বোঝাবুঝি হতে পারে। সাদি চাইছে না তাদের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকুক। নিজের রুমে ল্যাপটপে কাজ করতে থাকে সাদি। পাশের রুম থেকে হাসাহাসির শব্দ আসছে। কাজ করতে একটু অসুবিধা হলেও বিরক্ত হচ্ছে না সাদি। এই রুমে থাকা প্রতিটা মানুষ সাদির কাছে ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। রাতের খাবার খেয়ে তবেই সবাই বাসায় যাবে। আগে যেতে চেয়েছিল সাবিনা বেগম এবং নাজমা বেগম, যেতে দেয়নি। ছোঁয়া আজকে ভীষণ হেসেছে। এই কয়েকদিনের মন খারাপ তার গায়েব হয়ে গেছে। এই সবাই সাদি গিয়েছে। পরি নিয়ে গেছে ওদের। পরির দাদু তার জন্য নতুন দোলনা এনেছে ছাদে, সেটাই দেখাতে। আপাতত ছোঁয়া একা আছে, হাঁটতে পারছে না বলে আরও মন খারাপ হচ্ছে। পা ভাঙার আর সময় পেল না। সাদি কাজ শেষ করে আসে ছোঁয়ার রুমে। ছোঁয়াকে একা বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, বাদর দল কোথাকার? ছাদে গেছে। সাদি বসে পড়ে ছোঁয়ার পাশে। ছোঁয়া সাদিকে বসতে দেখে দুই হাতে ঠোঁট চেপে ধরে। আবারও দম বন্ধ করে সুমু খেতে আসলে মরেই যাবে। আলতো হাসে সাদি। প্রথমবার সাদিকে হাসতে দেখলো ছোঁয়া। লোকটা হাসছে, এত সুন্দর কেন লোকটার দাঁতগুলো? ভালো করে হাসলে মনে হয় আরও সুন্দর লাগবে। কিপটা লোক, হাসির বেলাও কিপটামি করে। ছোঁয়ার ভাবনার মাঝেই কানে ভেসে আসে হৃদয় কাঁপানো কয়েকটা শব্দ। আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই, আমি তোমাতেই সন্তুষ্ট। বেরিয়ে যায় সাদি, রেখে যায় হতভম্ব হয়ে বসে থাকা ছোঁয়াকে। মনে মনে কয়েকবার আওড়ায় সাদির বলা কথাগুলো। পরপরই লাফিয়ে ওঠে ছোঁয়া। অরুণচণ্ডীর ছোঁয়া এইটুকু বুঝে গেছে যে সাদমান চৌধুরী তাকে অনেকটা ভালোবাসে, এবং সেটা আজকে থেকে নয়, অনেক আগে থেকেই। পাষাণ লোক একটা, সারাক্ষণ ইগনোর করে গেছে এবং এখনও করছে। তবে এখন ছোঁয়ার একটাই লক্ষ্য, পাষাণ লোকটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবে এবং গম্ভীর লোকটাকে ছোঁয়ার পেছনে মৌমাছির মতো ঘোরাবে। মনে মনে বুদ্ধি করে নেয় ছোঁয়া কি করবে। সব ভেবে নিয়েছে, প্ল্যানিং সাকসেসফুল। এবার শুধু অ্যাপ্লাই করার অপেক্ষা। রাতের খাবার খেয়ে সকলে চলে গিয়েছে। ছোঁয়া তার দাদিমার সাথে ঘুমিয়েছে। মনে মনে সাদির সাথে ঘুমানোর ইচ্ছে থাকলেও সেটা প্রকাশ করতে পারেনি। কিভাবেই বলবে, হনুমান লোকটা তো মুখের উপর না করে দিত। কেটে গেছে কয়েকদিন। সাদি তার পরের দিনই চলে গিয়েছিল তার বাসায়। একটা কল পর্যন্ত দেয়নি ছোঁয়াকে। ছোঁয়া দিয়েছিল কল, কিন্তু পাষাণ লোক রিসিভ করেনি। মেসেজও দিয়েছিল, রিপ্লাই দেয়নি। লোকটার প্রবলেম কি ঠিক বুঝতে পারে না ছোঁয়া। ছোঁয়ার পায়ের ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে। মোটামুটি হাঁটতে পারে সে, শুধু দৌড়াতে পারে না। শুক্রবারের দিন সাবিনা বেগমের চেঁচামেচিতে ঘুম ছুটে যায় ছোঁয়ার। কেন চেঁচামেচি করছে চতুর ছোঁয়া বুঝে যায়। মূলত তার সাধু বাসায় ফিরেছে গতকাল মাঝরাতে। সকাল সকাল তার খাবারের আয়োজন চলছে, যদিও সে করলা আর রুটি ছাড়া কিছুই খাবে না, তবুও তার এত আয়োজন। এমনি দিন হলে ছোঁয়া দৌড়ে চলে যেত ফ্রেশ না হয়ে, কিন্তু আজকে যায় না ছোঁয়া। ধীরে সুস্থে আড়মোড়া ভেঙে উঠে বসে। চুলগুলো গতকাল পার্লার থেকে সেট আপ করে এসেছে। দারুণ একটা কাট দিয়েছে। চুলগুলো উঁচু করে বাঁধে। তারপর ওয়াশরুমে ঢোকে। ব্রাশ করে মুখ ধুয়ে বেরিয়ে আসে। আলমারি খুলে বেছে বেছে নীল রঙের একটা টপস এবং সাদা আর নীলের মিশ্রণে একটা স্কার্ফ নিয়ে নেয়, সাথে সাদা রঙের পাতলা ওড়না। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে সাজতে থাকে। মুখে ফেস পাউডার, চোখে কাজল, ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক। ব্যাস, ছোঁয়া রেডি। আয়নায় একখানা চুমু দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সিঁড়ি বেয়ে নামার সময় এক পলক তাকিয়ে দেখে সাদি সোফায় বসে ফোন দেখছে। পরিও তার পাশে বসে গেমস খেলছে। সাবিনা বেগম এবং নাজমা বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। মমতা বেগমকে রুম থেকে ধরে নিয়ে আসে সিমি।
একা একা হাঁটাচলা করতে তার কষ্ট হয় কি না। সাজ্জাদ এবং সেলিম খাবার টেবিলে বসে গেছে, সিফাত খালি রুটি চিবোচ্ছে। গুড মর্নিং গাইস। ছোঁয়া একগাল হেসে বসে পড়ে সাজ্জাদের পাশে। সাদি আর চোখে তাকায় ছোঁয়ার দিকে, তবে কিছু বলে না। সাজ্জাদ ছোঁয়ার চুল এলোমেলো করে দিয়ে বলে, এত সাজুগুজু কোথাও যাবে? না না, বাবা কাল এনে দিয়েছে, তাই তোমাদের দেখানোর জন্য পরে আসলাম। সুন্দর লাগছে না? মুচকি হাসে সাজ্জাদ। সেলিমও হাসে। সে প্রায় সময় ছোঁয়ার জন্য এমন জামা জুতো নিয়ে আসে, পছন্দ হলেই নিয়ে নেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পরিটাকে অনেক সুন্দর লাগছে। সাজ্জাদের প্রশংসা শুনে ছোঁয়া খুশিতে গদগদ হয়ে ওঠে। বাবা এরকম আরও কয়েকটা টপ কিনে আনবে। ঠিক আছে। সাবিনা বেগম সবাইকে খাবার দিয়ে দেয়। এবার ছোঁয়া সাদির দিকে তাকায়। আরে ছোট ভাইয়া, আপনি কখন এসেছেন? আসুন খাবেন, আপনার পছন্দের করলা সিদ্ধ রেডি। সাদি দাঁতে দাঁত চেপে তাকায় ছোঁয়ার দিকে, বাকিরা মুখ টিপে হাসছে। সাদি এসে বসে সিফাতের পাশে ছোঁয়ার মুখোমুখি। ছোঁয়ার সেদিকে খেয়াল নেই, সে খাচ্ছে এবং বাবাকে বলছে, আব্বু আমাকে একটা আইফোন কিনে দিও। ঠিক আছে। সাদি খেতে খেতে তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। আইফোন লাগবে তার। গতকাল যে ঘটনা ঘটিয়েছে তারপর তো ছোঁয়াকে বাটন ফোনও দেবে না সাদি। ফেসবুকে পিক আপলোড দিয়েছে এবং ক্যাপশন দিয়েছে, আর সিঙ্গেল বলে কাশফুল দেখতে কেউ নিয়ে গেল না। প্রোফাইল পাবলিক করে দিয়েছে, সেখানে ছেলেদের কমেন্টের ধুম পড়েছে। সেই জন্যই তো সাদি বাড়িতে এসেছে, না হলে সে কখনোই আসতো না। রবিবার সে দেশের বাইরে যাবে, এই সময় বাড়িতে আসা মানে সময় নষ্ট। কিন্তু এখন ছোঁয়াকে কিছু বলতেও পারছে না সাদি। খাওয়া শেষে সাদি হাত ধুয়ে ছোঁয়াকে বলে, রুমে এসো, কথা আছে। ছোঁয়ার সাথে সাথে জবাব দিয়েছে, কেন ভাইয়া, কি কথা? আমি টিচার ঠিক করে নিয়েছি, আপনার কাছে পড়বো না, তাই কোনো কথাও নেই। সাদি রেগে চলে যায়, কাউকে বুঝতে দেয় না তার রাগ। ছোঁয়া বাবা চাচার সাথে লুডো খেলতে শুরু করে। সাদি নিজের রুমে বসে ছোঁয়ার জন্য অপেক্ষা করছে, কখন আসবে ছোঁয়া। অবশেষে বিরক্ত হয়ে রুম থেকে বের হয় আর দেখে তার বউ লুডো খেলছে। সাদি গিয়ে ছোঁয়ার পাশে বসে। ছোঁয়া একবার তাকিয়েও দেখে না, সে তার খেলায় ব্যস্ত। পাক্কা 1 ঘন্টা পরে ছোঁয়ার খেলা শেষ হয়। সাদি ভেবেছিল এবার হয়তো কথা বলতে পারবে, কিন্তু সাদির ভাবনায় বালতি পানি ঢেলে ছোঁয়া গান গাইতে গাইতেই চলে যায় বাড়ির বাইরে। গানটা ছিল, পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে চায়, হিন্দি গানের সুরে ডাকে চোখের ইশারায়। পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে চায়, হিন্দি গানের সুরে ডাকে চোখের ইশারায়। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।